হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ লেকচার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রের লেকচার 5, এবং এইটার মাধ্যমে আজকে আমরা তৃতীয় অধ্যায়কে একদম টাটা জানিয়ে দিব। সো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করি। সেটা হচ্ছে এই টপিকের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে সর্বশেষ যে লেকচার, সেখানে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা রেখেছি। প্রথমে দেখো, এক নম্বর হচ্ছে আমদানি বিকল্প শিল্পের কৌশল। আচ্ছা, আমদানির বিকল্প শিল্প মানে কি? যেমন আমরা যেই দ্রব্য বিদেশ থেকে আগে আমদানি করতাম, সেটা আমদানি না করে নিজ দেশে উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে আমদানির বিকল্প শিল্প। তাহলে একটু আমরা প্রথমে দেখি যে আমদানির বিকল্প শিল্প বলতে কি বোঝায়। প্রথমে দেখো, আমদানি না করে কোনো দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন করে দ্রব্য উৎপাদনের ব্যবস্থা করাই হচ্ছে আমদানির বিকল্প শিল্প। সুতরাং বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেসব পণ্য নিজ দেশে উৎপাদন করতে শিল্প কারখানায় স্থাপন করা হচ্ছে আমদানির বিকল্প শিল্প। এগুলোকে আমরা কি বলতে পারবো? আমদানির বিকল্প শিল্প বলতে পারবো। এবং মূল লক্ষ্য কি দেখো, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সংখ্যক শিল্প স্থাপন করা। এবং নারী শিল্প উদ্যোক্তা, যদি কোনো নারী ব্যক্তি মালিকানাধীন বা প্রোপাইটরি প্রতিষ্ঠানের অনন্য 51% শেয়ার হোল্ডারের মালিক হন, তাহলে তিনি নারী শিল্প উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। দেখো, যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি কোনো একজন মহিলা 51% শেয়ারের মালিক হয়, 51% শেয়ারের কি হয়? মালিক হয়, তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে নারী শিল্প উদ্যোক্তা। তাকে আমরা কি বলতে পারবো? নারী শিল্প উদ্যোক্তা বলতে পারবো। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো এবং সহজে কি রাখতে পারবা, মনেও রাখতে পারবা। আমদানি বিকল্প শিল্পায়নের কৌশল সমূহেও আলোচনা করি। এক নম্বর হচ্ছে রপ্তানি বৃদ্ধি। এক নম্বর কি হবে? রপ্তানি বৃদ্ধি। দুই নম্বর হচ্ছে নির্ভরশীলতা হ্রাস। দুই নম্বর কি হবে? নির্ভরশীলতা হ্রাস। তিন নম্বর হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। চার নম্বর হচ্ছে দেশীয় শিল্প। চার নম্বর কি হবে? দেশীয় শিল্প। পাঁচ নম্বর হচ্ছে আমদানি হ্রাস। পাঁচ নম্বর কি হবে? আমদানি হ্রাস। ছয় নম্বর হচ্ছে লেনদেনের ভারসাম্য অর্জন। সাত নম্বর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। আট নম্বর হচ্ছে দ্রুত প্রবৃদ্ধি অর্জন। এই সবগুলো বিষয় তুমি সহজ অ্যান্সার করতে পারবা। আমি একটু ব্যাখ্যা করি। লেনদেনের ভারসাম্য দেখো, আমরা যদি আগে মনে করো আমদানি করতাম, কি করতাম? আমদানি করতাম। আমরা কি করতাম? আগে হচ্ছে কি করতাম? আমদানি করতাম। এখন সেটা যদি আমদানি না করে নিজেরা যদি উৎপাদন করতে পারি, তার মানে আমার অর্থটা সঞ্চয় হচ্ছে না, আমার দেশের অর্থটা সঞ্চয় হচ্ছে। তার মানে আগে আমরা রপ্তানি যা করি, এখন রপ্তানির পরিমাণটা আরও বাড়ানো যাবে। তার মানে এখানে আমাদের লেনদেনের কি হবে? ভারসাম্য অর্জন হবে। লেনদেনে কি হবে? ভারসাম্য অর্জন হবে। আমদানি বিকল্প শিল্পের অসুবিধা সমূহ কি কি? দেখো, কি কি অসুবিধা আছে। অনেক সুবিধা আছে, এর মধ্যে কিছু অসুবিধাও থাকে। এক নম্বর হচ্ছে মূলধন নিবিড় কৌশল। এখানে অনেক মূলধনের দরকার হয়। এরপর হচ্ছে বিশ্ববাজারে প্রবেশে বাধা। তুমি যখন আমদানির বিকল্প শিল্প করবা, তখন তুমি চাইলে অন্য দেশে যেতে পারবা না, বিশ্ববাজারে তুমি ক্রয় বিক্রয় করতে পারবা না। এরপর হচ্ছে নির্ভরশীলতা বৃদ্ধি। নির্ভরশীলতা মানে হচ্ছে কাঁচামালের জন্য অন্য দেশের উপর তো নির্ভর হতে হবে, তাহলে নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আবার নির্মমানের পণ্য উৎপাদন হয়। এরপর হচ্ছে নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন হয়। তারপর হচ্ছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ হয়। বৈদেশিক প্রত্যক্ষ কি হয়? বিনিয়োগের অসুবিধা হয়। এই সবগুলো হচ্ছে আমদানি বিকল্প শিল্পের অসুবিধা সমূহ। আশা করি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। আর শিল্প উন্নয়নে সরকার বিভিন্ন নীতি অবলম্বন করছে শিল্পকে আরো সমৃদ্ধ করার জন্য এবং টেকসই করার জন্য। যেমন এর মধ্যে এক নম্বর হচ্ছে উৎপাদন দক্ষতার ব্যবহার। উৎপাদনের ক্ষেত্রে যত দক্ষতা দিতে পারে দক্ষতার ব্যবহার করছে। দুই নাম্বার হচ্ছে কৃষিখাতে প্রবৃদ্ধি অর্জন করছে। তিন নাম্বার হচ্ছে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং হচ্ছে চার নাম্বার হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অগ্রাধিকার। পাঁচ নাম্বার হচ্ছে ক্ষুদ্র কুটির এবং হচ্ছে মাঝারি শিল্পের উন্নয়ন। এরপর হচ্ছে সাত নাম্বার হচ্ছে পণ্যের সংরক্ষণ। আর তারপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে অর্থকরী শিল্প স্থাপনের ব্যবহার। আর আট নাম্বার হচ্ছে বিকল্প বিদ্যুৎ উৎপাদন। বিকল্প বিদ্যুৎ কি করা? উৎপাদন করা। এগুলো যদি তোমাদের কাছে দরকার হয় যে স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো একটু আমাদেরকে দিয়ে দিয়েন না, তাহলে আমরা সহজে বাসায় পড়তে পারবো। তাহলে আমার এই নাম্বারে 0187555
6258। অর্থনীতি অনলাইন ব্যাচে ভর্তি হওয়া যে কোনো বিষয় জানার জন্য আমার এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বিস্তারিত তথ্যগুলো আমি তোমাকে পাঠিয়ে দিব, যাতে তুমি সহজেই কী করতে পারো, অধ্যয়নরত মানে এই বিষয়ে বাসায় যাতে আরেকবার কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। সর্বশেষ আমরা যেটার মাধ্যমে আজকের ক্লাসের ইতি টানবো এবং তৃতীয় অধ্যায়কে টাটা জানাবো, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে পিপিপি এর সুবিধা এবং অসুবিধা। দেখো প্রথম আমরা একটু দেখবো যে পিপিপি এর পূর্ণরূপ কি। এখন তোমরা আবার এটা চিন্তা করিও না ছোটবেলায় তোমরা পিপিপ খেলছো না, পিপিপ ওই পিপিপ না, এটা হচ্ছে পিপিপি পিপিপি ত্রিপল পি আর কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সম্পদের মালিকানা বিনিয়োগের ক্ষেত্রে সরকার এবং ব্যক্তি উভয়ের ক্ষমতা থাকবে, উভয়ই বিনিয়োগ করবে, তাকে বলা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এগুলো একটু আমরা এক নজরে দেখে নিই। দেখো প্রথমে প্রকল্পের সম্পদের আয়ুষ্কালের সাথে ব্যয়ের পরিমাণের সমন্বয় সাধন, আয়ের সাথে ব্যয়ের সমন্বয় সাধন। 2 নাম্বার, সম্পদের আয়ুষ্কালের সাথে অর্থের মূল্যের প্রাধান্যতা প্রকাশ পায়। 3 নাম্বার, পিপিপি এর কারণে সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ বেসরকারি অংশীদার নিজেদের স্বার্থে সরকারি পক্ষ থেকে কাজ করে। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রকল্পের সময় এবং ব্যয়ের উপর নির্ভর করে ভবিষ্যৎ সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। এখন অসুবিধাগুলো একটু দেখো, অসুবিধাগুলো একটু দেখে আমরা দেখো, এগুলো কিন্তু জাস্ট দেওয়া আছে, তুমি একটু পড়ে নিও। প্রাথমিকভাবে প্রকল্পের জন্য অধিক লেনদেন ব্যয় করতে হয়, যা উন্নয়নশীল দেশের জন্য অনেক বেশি কঠিন হয়। এবং এরপরে যদি দেখি ব্যবসা এবং চুক্তির বিষয়ে সরকারি কাজ উদাসীন থাকে, এটা হচ্ছে সরকারি কাজ কি থাকে, উদাসীন থাকে। প্রাথমিক প্রকল্পের জন্য মেয়াদ ভিত্তিক এবং সময় ভিত্তিক সময় সাপেক্ষ হওয়ার কারণে অনেক সময় রাজি হওয়াটা কি হয়, কঠিন হয়। এই বিষয়গুলো তোমরা একটু বই থেকে পড়ে নিও। তোমরা জানো যে আমার লেখা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্রে 2টা বই আছে, বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবা। আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সে যদি যুক্ত হতে চাও, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিব। আমার প্রসেসটা ছিল একটাই, যেগুলো মৌলিক বিষয় প্রতিটা জিনিস পুঙ্খানু ব্যাখ্যা করা, আর যেগুলো মৌলিক বিষয় না তুমি চাইলে একটু নিজে রিভিউ দিলে পারবা, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করিনি। আশা করছি তোমরা ইনশাল্লাহ পারবা, কোনো সন্দেহ নেই। তবে নিয়মিত অধ্যয়নের কোনোই বিকল্প নেই। এটা একদিনে আসবে না, এটা আমারও কখনো একদিনে আসেনি, এটা তোমারও একদিনে আসবে না। নিয়মিত ধারাবাহিক একটু একটু করে পড়াশোনা করলে ইনশাল্লাহ দেখবা অনেক দূর এগিয়ে যেতে পারবা। জীবন তোমার, সৌন্দর্য তোমার, যৌবন তোমার, পড়াশোনাটাও তোমার জন্য। একটু ভালো করে পড়তে হবে তোমার নিজের জন্য, পড়তে হবে তোমার পরিবারের জন্য, পড়তে হবে এই সমাজ এই বিশ্বের জন্য, পড়তে হবে আল্লাহর জন্য। কেন বলছি কথাটা অনেক গভীর, কারণ হচ্ছে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে আমানত স্বরূপ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমি যে এই মেধা শক্তি তোমাকে দিয়েছি, আমি যে এই সক্ষমতা তোমাকে দিয়েছি, এটার কতটুকু তুমি বাস্তবিকভাবে ব্যবহার করে সমাজের মানুষের কল্যাণ সাধন করতে পেরেছো, সর্বোপরি আল্লাহর কাজে ব্যয় করতে পেরেছো, তখন কিন্তু তুমি আটকে যাবা। সেজন্য এই শ্রম, এই মেধা, এই উৎপাদন শক্তি তোমাকে প্রতিটা জিনিস একদম পরিপূর্ণ ব্যবহার করতে হবে, যাতে তোমার দ্বারা তুমি উপকৃত হও, তোমার দ্বারা তোমার পরিবার উপকৃত হয়, তোমার দ্বারা তোমার সমাজ উপকৃত হয়, তোমার দ্বারা তোমার দেশ উপকৃত হয়, তোমার দ্বারা তোমার ধর্ম উপকৃত হয়। তাইলে ইনশাল্লাহ তোমার জীবনটা কি হবে, একদম গুছানো থাকবে। আর অন্যথায় তোমার জীবন হবে হেলায় ফেলা, আর তুমি হেলায় ফেলায় গেলে তোমার পুরো পরিবারটাও কি যাবে, হেলায় ফেলায় যাবে। সেই জন্য মনোযোগ সহকারে পড়বা। আমি তো মাঝে মধ্যে অফলাইন ক্লাসে বলি, তোমার স্বপ্ন পূরণ না হওয়া মানে তোমার ভাই বোন, ছোট ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা তোমার এলাকার মানুষজন আছে, তাদের স্বপ্ন বিচ্ছিন্ন। তারা স্বপ্ন দেখার সাহস পাবে না, তারা সামনে এগিয়ে আসতে পারবে না যদি না তুমি স্বপ্ন পূরণ করতে পারো। সেই জন্য স্বপ্ন রাখো এমন যে এসএসসিতে সর্বোচ্চ ভালো করে, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে ইনশাআল্লাহ সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, এবং সামনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।